প্রেম করার সময় আবার নতুন করে গিফট কেনার মতো বড়লোক আমি নই। প্লিজ ভাই তুই একটু গিফটগুলো ফেরত আনিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তুই যা খেতে চাবি আমি তাই খাওয়াবো। তখন আমি বললাম, ওরে শালা, তোর মতো কালপিট আমি আর একটাও দেখিনি। নিজেকে গর্ভবতী মনে হচ্ছে তোর মতো একটা ভাই পেয়ে। এখন কান্নাকাটি না করে ঘুমা, কাল দেখা হলে প্ল্যান করব কিভাবে গিফটগুলো ফেরত আনা যায়। এই বলে ফোন রেখে দিলাম। দেখলাম ঘড়িতে তখন রাত 2টা। একটু আগে ঘুমিয়েছিলাম কাজ শেষ করে, শালা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখে আবারও ঘুমানোর জন্য চেষ্টা করলাম। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম রামিম, স্বনামধন্য এক বুক পাবলিশার্স এ চাকরিরত আছি। মাস শেষে যা বেতন পাই তাতে মোটামুটি ভালোভাবেই চলে যাচ্ছিল দিনগুলো। আপনজন বলতে সবাই আছে, কিন্তু আমি নেই তাদের মাঝে। মানে আমার কোনো এক ভুলবশত করা অপরাধের কারণে বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আজ 7 বছর হলো। প্রথম দিকে অনেক কষ্ট হইতো, থাকার জায়গা নেই, খাওয়ার জন্য খাবার নেই। এমন দিন গিয়েছে সারাদিন শুধু পানি খেয়ে কাটিয়ে দিয়েছি। অনেক কষ্টে এই চাকরিটা ম্যানেজ হলো। তারপর আর তেমন কষ্ট হয়নি। এখন ফ্যামিলির কাউকে মিসও করি না। যোগাযোগ বলতে শুধু মায়ের সাথে কথা হয় মাঝে মাঝে। শুধুমাত্র জানিয়ে রাখি, মা, এখন আমি বেঁচে আছি। আর বন্ধুর মতো ফুফাতো ভাই সাব্বিরের সাথে। শুধুমাত্র সাব্বিরই জানে আমি কোথায় আছি, আর কেউ জানে না আমার বর্তমান ঠিকানা। চোখ লেগে এসেছে, আমি হারিয়ে যাচ্ছি ঘুমের রাজ্যে। ঠিক তখনই দরজায় ধুমধাম শব্দ, মনে হচ্ছে কেউ দরজা ভেঙে ফেলছে। আমি ধরপড় করে উঠে বসলাম। একটু ভয় হলো, কারণ এই কলোনিতে গত কয়েকদিন ধরে ডাকাতের উৎপাত খুব বেড়ে গিয়েছে। আমি চুপচাপ বসে আছি খাটের উপর। শব্দটা কিছুক্ষণ থেমে আবারও হলো। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে এত রাতে? উপাস থেকে এক মহিলা কণ্ঠ বলল, আমি তোমার প্রতিবেশী বাবা, ওই সামনের বিল্ডিংয়েই থাকি। একটু দরজাটা খুলো বাবা, আমি খুব বিপদে আছি। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। আর ওনাকে তো আমি চিনি, শুধু আমি কেন, এই কলোনির প্রতিটা ছেলেই ওনাকে চিনে, কারণ তার একটা সুন্দরী মেয়ে আছে, নাম মিম। কলোনির সব ছেলে ওই মিমের জন্য পাগল, আমিও তাদের মাঝে একজন। গত মাসেই তারা এখানে এসেছে ভাড়া। শুনেছিলাম তার স্বামী তাদের খোঁজ খবর নেয় না। উনি ব্যাংকে চাকরি করে, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আন্টি, এত রাতে আপনি কোনো সমস্যা হয়েছে নাকি? আন্টি হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, আমার সাথে একটু আমাদের বাসায় আসবে? মিম কেমন অদ্ভুত আচরণ করছে, আমি খুব ভয় পাচ্ছি। আরও কয়েকজনকে বললাম, কিন্তু এত রাতে কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। প্লিজ আমাকে সাহায্য করো। আমি মনে মনে লাফ দিয়ে উঠলাম খুশিতে। এই তো সুযোগ আন্টিকে ইমপ্রেস করার। আমি বললাম, আরে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, চলুন দেখি কি হয়েছে মিমের। আন্টি একটু সন্দেহের চোখে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার মেয়ের নাম জানলা কিভাবে? আমি অপ্রস্ত হয়ে গেলাম। একটু বিপ্রস্ত হয়ে বললাম, সুন্দরী মেয়েদের নাম জানা আমাদের বখাটায় গত অধিকার আন্টি। আপনার মেয়ের নাম এই কলোনির প্রতিটা ছেলের কলিজায় লেখা আছে। আন্টি এবার হাসি দিয়ে বলল, তোমরা পারো বাবা। এই বলে আন্টি রওনা হলো তাদের বাসায়। আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম, আসলে সমস্যাটা কি হয়েছে আমাকে বললেন না তো? আন্টি বলল, প্রতিদিনের মতোই মিম পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ছে। যাওয়ার আগে খেয়াল করলাম মিমের হাতে একটা নীল রঙের আংটি।